সেদিন সকালে পদ্মজার খিঁচুনিযুক্ত ব্যথা শুরু হয়। ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা ঘন হতে থাকে। ওর যন্ত্রণা দেখে আমির উন্মাদের মতো আচরণ শুরু করে, দিকদিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে বাজতে থাকে, পদ্মজা হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা পদ্মজাকে কেবিনে নিয়ে যায়। সে তখন 20টি হাড় ভাঙা ব্যথার সমান যন্ত্রণায় ছটফট করছিল। আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেয়া হয়। বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমির চিৎকার করতে শুরু করে, ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমানো ওষুধ দিন। এখানে কি ভালো ডাক্তার নেই? যত টাকা লাগে আমি দেব, ওর ব্যথা কমান। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব ইলমা বেহরোজের লেখা পদ্মমীর। যারা ইলমা বেহরোজ আপুর ফ্যান আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি আমি পদ্মজা উপন্যাসটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ সবগুলো পর্ব শুনেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের আগ্রহের কারণেই পদ্মমীর শুরু করতে যাচ্ছি। এটি একটি বড় গল্প। আপনাদের শোনার সুবিধার্থে এই গল্পটিকে আমরা মোট 4টি পর্বে ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা অডিও বুক রেকর্ডিং করি এবং আপনাদের পড়ে শোনানোর সর্বোচ্চ চেষ্টা করি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি ইলমা বেহরোজের লেখা সারা জাগানো উপন্যাস পদ্মমীর। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমিরের দলের একজন বয়স্ক লোক ছিল। লোকটি সারা জীবন পাপ করেছে। রাস্তা থেকে বাচ্চাদের তুলে নিয়ে ছিনতাইকারী, ভিক্ষুক, মাদক ব্যবসায়ী বানিয়েছে। শত শত নারীর সঙ্গে ফুর্তি করেছে, ধর্ষণ করেছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হয় সে এতকাল ভুল করেছে। মৃত্যুর ভয় পেতে থাকে, অনুতপ্ত হয়ে বাঁচতে চায় সব কিছু থেকে। লোকটা খ্রিস্টান ছিল। দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। পাদ্রির কাছে সব স্বীকার করে পবিত্র হবার অভিলাষে যখন উপনীত হয়, আমিরের কথায় তার লোকবল এই বাড়িতেই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর থেকে বাড়িটি পড়ে আছে। মাঝে মধ্যে আলমগীর এখানে আসে। স্থানীয়দের বলেছে লোকটি তার আত্মীয়। এই বাড়ির উত্তরাধিকার বলতে কেউ নেই। তাদের যে কোনো প্রয়োজনে অবাধে প্রবেশ করতে পারবে এখানে। আমির শুকতারার গেট পার হয়ে দ্বিতীয় তলায় ওঠে। পদ্মজার কোনো সাড়া শব্দ নেই। সে ভয় পেয়ে যায়, দ্রুত রুমে প্রবেশ করে। পদ্মজা ঘুমাচ্ছে। সারাদিন কাজ করেছে, বাড়িঘর নিজের মতো গুছিয়েছে, তাই সন্ধ্যা হতেই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। ওর মাথার কাছে হারিকেন জ্বলছে, নিবু নিবু আলো। পিছনে বিশাল জানালা। জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে। ঠান্ডায় গুটিসুটি মেরে আছে পদ্মজা। আমির পাতলা কাঁথা টেনে দেয় ওর গায়ে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বৃত্তাকার চাঁদ। চাঁদের গায়ে কালো কালো দাগ। হারিকেনের আলোয় আবেশী এক অনুভবে মগ্ন হয়ে আমির পদ্মজাকে জানায়, দেখো, চাঁদের গায়েও দাগ আছে, তোমার গায়ে নেই। কোথা থেকে যেন চাপা চেঁচামেচি ভেসে আসছে। আগ্রহবোধ থেকে আমির বারান্দা থেকে উকি দেয়। দূরের এক বস্তিতে দুজন লোক মারামারি করছে। ও রান্নাঘরে গিয়ে কালোজিরের বক্স খুঁজে বের করে।
পদ্মজা নিয়মিত কালোজিরা চিবোয়। হেমলতা এই অভ্যাস তৈরি করে দিয়ে গেছেন। যেখানে যায় সঙ্গে করে কালোজিরে নিয়ে যায়। আমির হাতে কিছুটা নিয়ে মুখে পুরে নেয়। কি বিস্বাদ! তবুও সহ্য করে চিবোতে থাকে সিগারেটের গন্ধ দূর করার জন্য। পদ্মজা টের পেলে তুলকালাম ঘটবে। রুমে এসে কিছুক্ষণ পদ্মজার পাশে বসে থাকে। হলুদ আলোয় ওর মুখটা, দুই চোখ ভরে দেখে। ঘুম পাচ্ছে না, করার মতো কিছু নেই। এই মুহূর্তে বের হবারও সুযোগ নেই। পদ্মজাকে দেখা ছাড়া আর কি করার আছে? অবসরে পদ্মজাকে দর্শন করাও একটা আবেগঘন ভালোবাসার অনুভূতির সৃষ্টি করে বুকে। আমির আলতো করে এক আঙ্গুলে পদ্মজার নাক স্পর্শ করল, গাল, ঠোঁট, চিবুক স্পর্শ করল। সদ্য জন্ম নেয়া শিশুর কান্নার স্বর শোনা যাচ্ছে। আমির আবার বারান্দায় যায়। বস্তিতে এখন আর কেউ মারামারি করছে না। একটা টিনের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করেছে। তার হঠাৎ করে পারিজার কথা মনে পড়ে। আকাশের দিকে দৃষ্টিপাত করে। সেখানে লক্ষ লক্ষ নক্ষত্ররাজি। আকাশের তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে ওঠে পারিজার জন্ম। সেদিন সকালে পদ্মজার খিঁচুনিযুক্ত ব্যথা শুরু হয়। ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা ঘন হতে থাকে। ওর যন্ত্রণা দেখে আমির উন্মাদের মতো আচরণ শুরু করে। দিকদিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে বাজতে থাকে, পদ্মজা হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা পদ্মজাকে কেবিনে নিয়ে যায়। সে তখন 20টি হাড় ভাঙা ব্যথার সমান যন্ত্রণায় ছটফট করছিল। আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেয়া হয়। বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমির চিৎকার করতে শুরু করে, ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমানো ওষুধ দিন। এখানে কি ভালো ডাক্তার নেই? যত টাকা লাগে আমি দেব, ওর ব্যথা কমান। ফরিনা, আলমগীর, লতিফা, মজিদ এরা উপস্থিত হয়। কেউ আমিরকে শান্ত করতে পারছে না। তার চিৎকারে কেবিনের সামনে ভিড় জমে যায়। পুরো হাসপাতালে একটা মাত্র চিৎকার বাজছে, ব্যথা কমাও, ওর ব্যথা কমাও। এখনো কেন কাঁদছে? ডাক্তার এতক্ষণ ধরে কি করছে? আমার বইয়ের কিছু হলে আমি সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। ওর চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার হুমকি দেয়। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আলমগীর আমিরকে বলে, আমির কি করছিস? মা হতে চাইলে এরকম ব্যথা তো হবেই, এটা স্বাভাবিক। ফরিনা তসবিহ পড়ছেন। তিনি চেয়েছিলেন ধাত্রী দিয়ে এই মুহূর্তটা পার করবেন, কিন্তু আমির বউ নিয়ে হাসপাতালে দৌড়ে চলে এসেছে। কে জানে কি হয়। এইসব ডাক্তারকে তিনি বিশ্বাস করেন না। একসময় পদ্মজার কান্না থেমে গেল। শিশুর কান্নায় মুখরিত হল চারপাশ। আলমগীর সঙ্গে সঙ্গে আমিরকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাবা হয়ে গেছিস। অজানা এক শিহরণে আমিরের গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে। একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সে দ্রুত পদে প্রথমে পদ্মজার সঙ্গে দেখা করল। পদ্মজা হাসছে। তার হাত ধরে চুমু খেয়ে আমির বলল, ঠিক আছো? পদ্মজা মাথা নাড়ালো। দুর্বল গলায় কোনো মতে বলল, ও এসেছে, আমাদের কাছে চলে এসেছে। আমির যখন পারিজাকে দেখল, একটা সংকোচ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। মনের ভেতর ঘুরপাক খেতে থাকল এক আতঙ্ক। এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটিকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায়। পিতা সন্তানকে কোলে নিচ্ছে না, ব্যাপারটা দেখে যখন সবাই বলাবলি করছিল, তখন আমির সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বুকের কাছে আঁকড়ে ধরে। সেদিন কি সে বুঝেছিল তার ছোঁয়ায় ফুটফুটে শিশুটিকে সত্যিই কোনো কালো অন্ধকার ঘিরে ফেলেছিল চারদিক থেকে? স্মৃতি রোমন্থন করে আমিরের গলা জ্বলছে, বুকের ভেতরটা হাহাকার করছে। জীবনের এ কোন স্তরে দাঁড়িয়ে আছে সে?
সর্বক্ষণ চিন্তা, ভয়, আতঙ্ক, আফসোস, চাপ, আক্ষেপ, ঘৃণা ঘিরে রাখে। পদ্মজা ছাড়া সুখ বলতে কি আছে তার? সেই সুখকে ধরে রাখতেও ছুটতে হচ্ছে, ছোটার শেষ নেই। দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরতেই আমির শান্ত হয়ে যায়। পদ্মজা ঘুম ঘুম চোখে বলল, কি করছেন? আমির না ফিরেই বলল, তারা গুনছি। কয়টা গুনলেন? আমিরের পিঠে মাথা রেখে চোখ বুজল। আমির বলল, 70টা। কখন ফিরেছেন? অনেকক্ষণ আগে। আমিরের গায়ের ওম গভীরভাবে অনুভব করার জন্য পদ্মজা আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আমির আকাশের দিকে চোখ রেখে বলল, মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো? কি? তোমাকে নিয়ে হাঁটতে বের হই, সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি। কখনো যেন প্রবীণ না হই, তৃষ্ণা না লাগে, হাতে হাত রেখে অনন্তকাল হেঁটে যেতে চাই। পদ্মজা হাসল, বলল, অমরত্ব চাচ্ছেন? জনম জনম তোমার সঙ্গে থাকার জন্য অমরত্বই চাই। নশ্বর এই দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই। আমরা জান্নাতে অনন্তকাল একসঙ্গে থাকবো ইনশাল্লাহ। এ কথায় আমির থমকে যায়, বুকে কিছু একটা বিধে। পদ্মজা তাড়া দেয়, বলুন ইনশাল্লাহ। আমির বিড়বিড় করে বলে, ইনশাল্লাহ। পদ্মজা সামনে এসে ওর বুকে মাথা রাখে। আমিরের হাত দুটো রাতের ঠান্ডা বাতাসে বরফের মতো হয়ে গেছে। বর্ষাকালের সুবিধা হচ্ছে সবসময় বাতাস আর বৃষ্টি হয়, তাই এই সময়টা ভালো লাগে পদ্মজার। সে বলল, আজ শেষ রাতে বৃষ্টি হবে তাই না? প্রতিদিনই হচ্ছে। হঠাৎ চোখ মুখ কুঁচকে ফেলল পদ্মজা। আমিরের মুখের কাছে নাক নিয়ে শুকতে শুকতে বলল, কালো জিরে খেয়েছেন? আমির থতমত খেয়ে বলল, হ্যাঁ খেয়েছি। কেন? এইটা কেমন প্রশ্ন? তুমি তো সবসময় খেতে বলো, তাই খেলাম। পদ্মজা সন্দিগ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনি তো খান না, কি লুকোচ্ছেন? আমির কিছু বলার পূর্বেই পদ্মজা আত্মবিশ্বাস নিয়ে বলল, বাজারে গিয়ে সিগারেট খেয়েছেন? আমির ধরা পড়া চোরের মতো অপ্রস্তুত হাসল, গল্প বানানোর চেষ্টা করল না। অপরাধ স্বীকার করার জন্য উদ্যত হতেই পদ্মজা রাগ দেখিয়ে ভেতরে চলে যায়। আমির হৈ হৈ করে উঠল, ক্ষমা করুন রানী, ক্ষমা করুন, এই অধম ভুলে ভুলে ভুল করে ফেলেছে, ক্ষমা করুন। সে পিছু পিছু যায়। বাহিরে তখন বাতাসে পাতা দোল খাচ্ছে। রফিক মাওলার বিস্ময় কাটছে না। ও অবাক হয়ে ভাবছে, এতজন লোক অনুসরণ করেও গত 3 দিনে কেউই পদ্মজাকে কেন দেখল না? ভার্সিটি, অফিস, কোথাও নাকি যাচ্ছে না। দূর থেকে তার লোক 3 দিন পদ্মনীড় থেকে আমিরকে গাড়ি করে বের হতে এবং ফিরতে দেখেছে, কিন্তু পদ্মজাকে কেউ দেখেনি। কি হচ্ছে ব্যাপারটা পর্যবেক্ষণ করতে আমিরের বাড়ি থেকে দূরে অন্য একটি বাড়ির ছাদে গিয়ে অবস্থান নেয় রফিক। দূরবীন ধরে রেখেছে চোখে। কিছুক্ষণ পর স্যুট কোট পরে একটা পুরুষ দেহ গ্যারেজে যায়। সেখান থেকে গাড়িতে উঠে জানালা লাগিয়ে দেয়। গাড়ি বের হয়ে চলে যায় অফিসের উদ্দেশ্যে। রফিকের সন্দেহ জাগে। দুপুরে আমিরের অফিসে যায় সে। গেইটে বিশেষ পাহারাদার ছিল। তারা রফিককে চিনতে পেরে ভেতরে ঢুকতে দিল না। রফিকের সন্দেহ বাড়ে, কিছু তো একটা ঘটছে, কিন্তু সেটা কি? কি পরিকল্পনা করছে আমির হাওলাদার? সে অফিসের সামনে এক ভবনে নিজের অন্য জায়গা দখল করে বসে। কিছুক্ষণ পর আমির বের হয়। পিছন থেকে মুখ না দেখা গেলেও শরীরটা একটু মোটা লাগছিল। আমিরের সঙ্গে রফিকের অনেক দিনের পরিচয়। ও আমিরকে ভালো করে চেনে। আমিরের স্যুট কোট পরা লোকটা যখন হেঁটে গাড়িতে ওঠে তখন রফিক নিশ্চিত হয় এটা আমির নয়, অন্য কেউ। তার উচ্চতারই অন্য কেউ। আমির ওর বউকে নিয়ে কোথাও ঘাপটি মেরে আছে। অন্য কাউকে আমির সাজিয়ে গত 3 দিন একটা ভ্রমের মধ্যে রেখেছিল তার লোকেদের।
রফিক তাৎক্ষণিক বেরিয়ে পড়ে। নতুন করে ছক সাজাতে হবে। বাথরুমে দৌড়ে গিয়ে হরহর করে বমি করতে শুরু করে পদ্মজা। কিছুদিন ধরেই ওর শরীরটা খুব একটা ভালো না, মাথা ঘোরায়, বমি পায়। গতকাল বমি করেছিল, তখন আমির বাজারে ছিল। আজ আমির পাশে আছে। পদ্মজাকে বমি করতে দেখে আমির উদ্বিগ্ন হয়ে ওঠে। পদ্মজা সহজে অসুস্থ হয় না, ও স্বাস্থ্য সচেতন নারী। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে দেয়, ভুবনকে ডাকে, ভুবন, ভুবন, দৌড়ে গিয়ে বাজার থেকে ডাক্তার নিয়ে আয়। ভুবন দৌড় দিতেই যাচ্ছিল, পদ্মজা আটকায়। না, যেতে হবে না, সামান্য কারণে ডাক্তার ডাকার প্রয়োজন নেই। আমাকে একটু ধরুন, আমি রুমে যাব, মাথা ঘোরাচ্ছে। আমির পদ্মজাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় সাবধানে রাখল। তোয়ালে ধুয়ে পানি নিংড়ে পদ্মজার ঠোঁটের চারপাশ মুছে বলল, সারা মুখ লাল হয়ে গেছে। তার চোখে মুখে আতঙ্ক। পুনরায় বলল, কি সমস্যা হচ্ছে আমাকে বলো, কি যন্ত্রণা হচ্ছে? মাথা ঘোরাচ্ছে শুধু, বমি পায় সবসময়, দুর্বল লাগে। আমি যখন ছিলাম না খাবারে অনিয়ম হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। দুপুরেও কম খেয়েছ, দুর্বল তো লাগবেই। তোমার বয়সী মেয়েরা গামলা ভরে ভাত খায়। ভাত ভালো লাগে না, উদাস গলায় বলল সে। দুনিয়াতে তো খাবারের অভাব নেই, ভাত ছাড়াও কত কি আছে। তুমি বলো কি খেতে চাও, আমি এনে দেব, শুধু পেট ভরে খাবে। পদ্মজা আনমনা হয়ে কি যেন ভাবছে। আমিরের কথা ওর কর্ণগোচর হয়নি। আমির ডাকল, পদ্মজা। পদ্মজা সচকিত হল। ধাতস্থ হয়ে আমিরের হাত চেপে ধরে নিম্ন স্বরে বলল, গত মাসে ঋতুস্রাব হয়নি। পদ্মজা কি বলতে চাচ্ছে বুঝতে আমিরের সময় লাগল। তার অবিশ্বাস্য চাহনি দেখে পদ্মজা উঠে বসল। মিরাক্কেল হতেই তো পারে, তাই না? আমির ফ্যাল করে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? পদ্মজা কখনো মা হতে পারবে না। আমির কিছু বলল না। পদ্মজা পরক্ষণেই ঠোঁট উল্টে বলল, প্রেশার লো হতেও পারে, আরও 2-3 দিন দেখি। আমির কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। পদ্মজা সন্তানের জন্য লুকিয়ে কাঁদে, পারিজাকে হারানোর দুঃখে কাঁদে, পারিজার খুনিকে ধরতে না পারার কষ্টে কাঁদে। তার বয়সী প্রায় সব মেয়ের কোলেই নিজের সন্তান আছে, শুধু পদ্মজার নেই। কেউ মা বলে ডাকে না, ডাক্তার বলেছে, কখনো ডাকবেও না। আমির নিজের অজান্তেই মনে মনে চাচ্ছে সত্যি যেন মিরাক্কেল ঘটে। পদ্মজা মাতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে না, নাকি সে পিতৃত্ব পেয়ে যাবে বলে সৃষ্টিকর্তা পদ্মজাকে মাতৃত্বের স্বাদ দ্বিতীয়বার দিচ্ছে না? সব সমস্যার মূলে গিয়ে নিজেকেই আসামি মনে হয় তার। আমির মৃদু স্বরে বলল, খাওয়া দাওয়া অনিয়মিত হয়েছে তোমার, এই জন্যই দুর্বল হয়ে গেছ। পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে। বেশি খেলে মুটিয়ে যাব, তাতে কি তখন সুন্দর লাগবে? আমির না হেসে পারল না। পারিজা যখন পেটে ছিল তুমি তো অনেক স্বাস্থ্যবান ছিলে, কত সুন্দর লাগতো। তখন সুন্দর লাগতো বেশি না এখন? আমির ভেবে বলল, সব সময়, সবভাবে তুমি সুন্দর। দুপুর নাগাদ আমির বের হয় বাজারের উদ্দেশ্যে। ওর পরনে লুঙ্গি, শার্ট। পদ্মজার জন্য কিছু ফলমূল কিনতে হবে। বাজারে সব কিছু পাওয়া যায় না। নিরাপত্তার জন্য থাকা একজনকে ডেকে কি কি আনতে হবে তার তালিকা দিয়ে শহরের দিকে পাঠায়। নিজে বসে থাকে একটা হোটেলে। টিভিতে লিখন শাহের সিনেমা চলছে। সে কপাল কুঁচকে সেখান থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে, শালা আমার পিছুই ছাড়ে না, ঠাডা পড়ে মর। পথে সেদিন রাতের কোকড়াচুলোর সঙ্গে দেখা হয়। আমির ডেকে বলল, তোর নাম কি? কোকড়াচুলো আগ্রহ নিয়ে আমিরকে দেখল। কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, আগুন।
আমির শ্রাগ করে বলল, বিরাট নাম, আরে বাপরে, চল কোথাও বসি। এবার আগুন মেজাজ দেখালো, আমি কেউ এরকম মানি না। হুকুম? আমির অবাক হবার ভান ধরল, আমার কি সেই সাহস আছে? আগুন বিভ্রান্ত হচ্ছে, বুঝতে পারছে না এই লোককে কোন কাতারে ফেলবে। কেমন রহস্যময়। কোনো এক অদ্ভুত কারণে লোকটাকে সে ভেতরে ভেতরে ভয় পায়। কেন ভয় পায় তা জানে না। না চাইতেও আমিরের সঙ্গে একটা টং দোকানে গিয়ে বসল। আমির তার কাজের খুব প্রশংসা করল। সেদিন ছুরি ধরার পদক্ষেপ একটু ভুল ছিল, সেটা কিভাবে ধরতে হয় তা শিখিয়ে দিল। আগুন হতভম্ব হয়ে শুধু দেখে আর শোনে। কার পাল্লাতে পড়ল? পদ্মজা রুমে আয়নায় নিজের পেট দেখে ভাবছে, সত্যি আছে এখানে কেউ? কোনো মিরাক্কেল কি ঘটবে? ও সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। পদ্মজার ভাবতে ভালো লাগছে তার ঘর আলো করে কেউ আসবে, যদিও সে নিশ্চিত না, শুধুমাত্র ধারণা। এই ধারণাতেও যে সুখ। ও জীবনে আরেকবার মাতৃত্বের স্বাদ পেতে চায়, শুনতে চায় মা ডাক। পাড়ি ডাকার আগেই পাড়ি জমিয়েছিল। মা শব্দটি এক অক্ষরের হলেও এর তাৎপর্য অতুলনীয়। কেউ মা ডাকছে ভেবেই পদ্মজা শিহরিত হয়, সুখে ভেসে যায়। বাইরে কাঠ কাটার খটখট শব্দ হচ্ছে। পদ্মজা শাড়ি ঠিক করে নিচ তলায় নামে। ভুবন কাঠ কাটছে। সে প্রতিবন্ধী, কথাবার্তা একেবারে কম বলে, বুঝেও কম, শুধু হাসে। সরল সোজা হলেও কর্মঠ। পদ্মজা ভুবনকে খুব আদর করে। সবচেয়ে বড় মাছ মাংসের টুকরাটা খেতে দেয়। ভুবন পদ্মজার মায়ায় পড়ে গেছে। বুবু বলে যখন ডাকে পদ্মজা অনুভব করতে পারে কতটা ভালোবাসা নিয়ে বুবু ডাকছে ভুবন। সুরজের থেকে শুনেছে ভুবন আগে অনেকটা সুস্থ ছিল। যখন ওর 11 বছর বয়স, তখন ওর সামনে ওর বড় বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়। মানসিক আঘাত পেয়ে সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এরপর থেকে সহজে ভুলে যায়, কোনো পরিস্থিতি দ্রুত ধরতে পারে না। অতাতঙ্ক আক্রমণ নামক মানসিক রোগে আক্রান্ত সে। ডিসঅর্ডারেও ভুগছে। হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে। মাঝে মধ্যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে বসে। পদ্মজা সিঁড়িতে বসে বলল, এত কাঠ কেটে কি হবে? ভুবন ওর দিকে তাকিয়ে হাসল, বলল, তুমি লানবা? তুই এত কাঠ কেটেছিস যে আগামী 1 সপ্তাহ রান্না করা যাবে, এরপরও কেটেই যাচ্ছিস, ক্লান্ত লাগে না? ভুবন মাথা ঝাঁকায়, ওর ক্লান্ত লাগে না। হঠাৎ মনে পড়ায় পদ্মজা প্রশ্ন করল, তুই না বলছিলি পাশের বাড়ির মহিলা আমাকে দেখতে আসবে, কই আসেনি তো? ভুবন আবারও মন ভোলানো হাসি হাসল, বলল, কাম কইলে কুল পায় না। ভুবন হাসতে হাসতে কাঠ কাটছে। পদ্মজা বলল, গেটটা লাগিয়ে দে, কেউ ঢুকে পড়বে। আমি থাকতে তোমালে কেউ কিচ্ছু বলবো না। ওরে আমার বীর পুরুষ রে। ক্ষুধা লাগছে? কিছু খাবি? না, তয় গলাটা শুকাইয়া গেছে, পানি খামু। পদ্মজা সরু সিঁড়ি মারিয়ে পানি আনতে যায়। ভুবন সিঁড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। আমির পদ্মজার কথোপকথন থেকে সে শুনেছে কেউ পদ্মজাকে খুন করতে চায়, তাই তারা এখানে এসেছে। ভুবন সবসময় চারিদিক খেয়াল রাখে। সে সতর্ক। কিছুতেই পদ্মজা ওর বুবুর কিছু হতে দিবে না। পদ্মজা পানির জগ আর গ্লাস নিয়ে আসে। গ্লাস ভরে পানি দিয়ে আবার সিঁড়িতে বসে। একটা জোক ঝোপঝাড় থেকে এসে ওর পায়ের ওপর ওঠে। পদ্মজা প্রথমে আতকে উঠলেও পরে স্থির হয়ে দাঁড়ায়। গ্রামে কত জোকে ধরেছে,
ভুবন কুড়াল রেখে পদ্মজার পা থেকে যোগ ছাড়িয়ে দিয়ে 2 হাতের 2 আঙ্গুলে টেনে ধরে যোগটিকে। পদ্মজার গা রি করে ওঠে। সে একটু দূরে সরে যায়। ভুবন হাসছে, যোগটিকে নিয়ে খেলতে শুরু করেছে। পদ্মজা ধমকায়, ফেল ওটা। ভুবনের হাসি বিস্তৃত লাভ করে, তার দাঁতগুলো বড় এবং উঁচু। সে যোগটিকে মাটিতে রাখল। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে লবণ আনতে যায়। দুজন খুব আগ্রহ নিয়ে যোগটির মৃত্যুবরণ দেখে। বিকেল, আকাশের সাথে মিশে গেছে ঘন মেঘ। সেই মেঘের ফাঁক দিয়ে উকি মারছে দিনান্তের শেষ আলো। পদ্মজা ছাদে বসে নির্মল পরিবেশের সাথে মিশে থাকা ভেজা মাটির মন মাতানো গন্ধ উপভোগ করছে। এখনও আমির ফিরেনি, নিশ্চয়ই শহরের দিকে চলে গেছে। পাশের ভবনে অনেকক্ষণ ধরে একজন লোক চেঁচামেচি করছে, কাউকে গালিগালাজ করছে। মুজ্জা কলোনিতে প্রতিদিনই ঝগড়া হতে দেখা যায়। 19-20 হলেই ঝগড়া করে। হঠাৎ একটা নারী কণ্ঠ চিৎকার করে ওঠে। পদ্মজা কেঁপে ওঠে। নারী কণ্ঠটি চিৎকার করে কাঁদছে আর বারবার অনুরোধ করছে তাকে না মারার জন্য। 2টি শিশুর কান্না শোনা যাচ্ছে। এমন করুণ কান্না পদ্মজা বহুদিন শোনেনি। অশ্রাব্য গালিগালাজ আর কান্নায় চারপাশ ভারী হয়ে উঠছে। কে অমন করে মারছে? পদ্মজা বেশিক্ষণ এই কান্না সহ্য করতে পারল না। হালকা কাপড়ের চাদর মাথায় টেনে শুকতারা থেকে বেরিয়ে পড়ে। ওর সাথে ভুবনও যায়। পদ্মজাকে বের হতে দেখে যাদত সক্রিয় হয়ে ওঠে। পদ্মজা কান্না অনুসরণ করে পাশের ভবনে ঢোকে। ভবনটির ভেতরে গোলাকৃতি চারদিকে, মাঝে গোল সিমেন্টের উঠান। একজন মধ্যবয়স্ক লোক উঠানে এক অল্প বয়সী মেয়েকে চুলের মুঠি ধরে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছে। মেয়েটার বুকে শাড়ি নেই, শরীর থেকে রক্ত নির্গত হচ্ছে। তার ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার করে কাঁদছে মা মা বলে। এ তো পাশবিক নির্যাতন। পদ্মজা চমকে যায়। মানুষ এত বড় জালিম কি করে হতে পারে? সে প্রতিবাদ করল, কি করছেন আপনি? কেন মারছেন? ভবনটির প্রতিটি রুমের দরজা বন্ধ ছিল। প্রত্যেকে দরজা বন্ধ করে বসেছিল রুমে। পদ্মজার কণ্ঠ শুনে প্রত্যেকে বেরিয়ে আসে, রেলিং ধরে দাঁড়ায়। সবার দৃষ্টি উঠোনে। যে লোকটি প্রহার করছিল তার নাম তুলা মিয়া। তিনি প্রহার থামিয়ে বললেন, আপনি কে? আমার বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? পদ্মজা 2 কদম এগিয়ে যায়। আমি যেই হই, আপনি বলুন ওনাকে কেন এভাবে পেটাচ্ছেন? প্রহার থেকে নিস্তার পেয়ে মেয়েটি দ্রুত শাড়ি ঠিক করে পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায়। তুলা মিয়া জহুরি চোখে পদ্মজাকে দেখছে। এত সুন্দর নারী তিনি আগে কখনো দেখেননি। ইতিমধ্যে উপস্থিত প্রতিটি মানুষকে বিমোহিত করে ফেলেছে পদ্মজার সৌন্দর্য। তুলা মিয়া ফ্যাঁসে গলায় বললেন, আমি এই বাড়ির মালিক। এই মেয়ে 5 মাস ধরে আমার ভাড়া দেয় না, রুম ছেড়েও বেরিয়ে যায় না, তাই পেটাচ্ছি। সঙ্গে সঙ্গে পিছন থেকে মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই আপা। বাচ্চাটি লয়ে কই যাবো আমি? আমার জামাই মরে গেছে 6 মাস আগে। ছোট থেকে ওনার ঘরে আমার জামাই কাম করছে, কোনোদিন বেতন দেয় নাই। নাই আমার জামাই যখন মরে গেল, যে জমিটা আছিল সেইটা উনি নিয়ে আসেন। এরপর থেকে উনি প্রতিদিন জোর করে আমার সঙ্গে। তুলা মিয়া ধমকে উঠলেন, চুপ কর নটির বেটি। পদ্মজা দাপটের সঙ্গে বলল, মুখ সামলান। আপনার অধিকার নেই ঘর ভাড়ার জন্য একজনকে এইভাবে পেটানোর। তুলা মিয়া দূরে থুথু ছুঁড়ে ফেলে চোখ মুখ বিকৃত করে বললেন, অধিকার শেখাতে আসবেন না, আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। এই প্রথম কেউ সাহস করে তুলা মিয়ার সামনে দাঁড়িয়েছে। যদি পদ্মজা চলে যায়, এই আতঙ্কে মেয়েটি কাঁদতে শুরু করল। সে পদ্মজার বাহু চেপে ধরে আকুতি করে বলল, আপনি যাইয়েন না আপা, আমারে মাইরে ফেলবো। আমারে সব সময় ভরসা দিছে, কোনোদিন আমারে বাইর করে দিব না। আমার ছেলে মেয়ে আর আমার কাউনের খরচ দিব, এখন তাও দিতে না করে।
জমিটা ফিরিয়ে দিতেও না করে, কিছু কইলেই মারে। আমি তো কইছি জমিটা দিয়ে দিক, আমি ওইটা বেচছে কিছু কইরা ছেলে মিনিয়া খামু। মেয়েটি ফোপাচ্ছে। পদ্মজার সহানুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কত অসহায় এই মেয়ে! তার কোনো গতি না করে কিছুতেই পদ্মজা পিছপা হবে না। সে তুলা মিয়াকে বলল, আপনি প্রথমত ওনার জমি কেড়ে নিয়েছেন, তারপর আবার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন, এখন আর পোষাচ্ছে না বলে বের করে দিতে চাচ্ছেন, তাও ওনার জমি আত্মসাৎ করে। তাহলে উনি কোথায় যাবেন, কি করে চলবেন? লোকটি খ্যাক করে উঠল, সেইটা আপনার দেখতে হইব না, সরেন তো, আমার কাজ আমারে করতে দেন। মহিলাটিকে টেনে আনতে গেলে পদ্মজা বাধা হয়ে দাঁড়ায়, কাঠ কাঠ গলায় বলে, আপনি ওনার জমি ফিরিয়ে দিন, এই বাড়ি ছেড়ে উনি অন্য কোথাও চলে যাবে। না দিলে কি করবেন? পুলিশের কাছে যাব। তুলা মিয়া শব্দ করে হাসলেন। এই এলাকার কোনো পুরুষেরই সাহস নেই তার সামনে এভাবে কথা বলার, আদেশ দেওয়ার। সেখানে কোথাকার এক নারী এসে পুলিশের ভয় দেখাচ্ছে। তবে এমন সুন্দর নারী তিনি আগে দেখেননি, বড় লোভ হচ্ছে ছুঁয়ে দেখার। তুলা মিয়ার লোলুপ দৃষ্টি পদ্মজার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে, তবুও সে চুপ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে জাদত এসে দাঁড়িয়েছে এক পাশে। তুলা মিয়া সরাসরি বলল, আমি সুন্দর মহিলাদের কথা ফেলতে পারি না, আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমাকে যদি খুশি করতে পারো তাহলে জমি ফিরিয়ে দেব, এখানে থাকতেও দেব। ওর লালসা পদ্মজার গায়ে বিস্ফোরণ ছড়িয়ে দেয়। বাবার বয়সী লোকের মুখে এমন কথা শুনে পদ্মজার গা গুলিয়ে ওঠে। সে সজোরে থাপ্পড় মারে লোকটার গালে। চারপাশে গুঞ্জন শুরু হয়। লোকটি সঙ্গে সঙ্গে পাগলার ষাঁড়ের মতো হয়ে যায়। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ে বলল, এত সাহস, এত সাহস! পদ্মজা অটল হয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। খানকির জি বলে তেড়ে যায় ওর দিকে। পদ্মজার গলার চাদর খামচে ধরে টেনে খুলে ফেলার জন্য। পদ্মজা তুলার কবজি চেপে ধরে। তুলা সজোরে ধাক্কা মারে। ভুবন পদ্মজাকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। তবে পদ্মজা পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। দ্বিগুণ জোর নিয়ে দাঁড়ালো। রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের ফিসফিসানিতে চারপাশ উষ্ণ হয়ে উঠেছে। এত রূপ, এত সাহস, তাও কোনো নারীর! সরাসরি এমন দৃশ্য দেখে তারা বাকহারা। খালি হাতে এমন শক্তিশালী পুরুষের সঙ্গে পারা সম্ভব নয় তা সম্পর্কে পদ্মজা অবগত। তবুও লড়াইয়ের জন্য সাহস নিয়ে অপেক্ষা করছে কখন লোকটি আক্রমণ করবে। তুলা আক্রমণ করতে গেলেই বাহির থেকে 3 জন লোক এসে যাদবসহ সকলে মিলে পদ্মজার ঢাল হয়ে দাঁড়ায়। পদ্মজা আকস্মিক প্রতিরোধে অবাক হয়ে যায়। যাদব বলে, আর এক পায়ে গেলে এখানেই গেড়ে ফেলব। মোটাসোটা গাট্টা গোট্টা 4 জনকে দেখে তুলা ভরকে যায়। এরা কোথা থেকে এলো? কাউকেই তো সে চেনে না, এই এলাকায় কখনো দেখেনি। তুলা মিয়ার ধর্নাঢ্য পরিবারে জন্ম, বিলাসবহুল বাড়ি তার। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূসহ কয়েকজন দাসী রয়েছে। মন্দ চরিত্রের কারণে কারোর সঙ্গে তার বনিবনা হয় না। পরিবারের কেউই মূল্য দেয় না। এলাকার কেউ সম্মানের চোখে দেখে না। ছোট ছোট শ্রেণীর মানুষেরা তুলার বদমেজাজকে ভয় পায়। বিশেষ করে তার 3টি বাড়িতে বসবাস করা ভাড়াটিয়ারা সবসময় ভয়ে জবুথবু হয়ে থাকে। স্ত্রী জোহরাও স্বামীকে পছন্দ করে না, যতক্ষণ সম্ভব দূরে দূরে থাকে। তুলা মিয়া প্রতি রাতে মদ্যপান করে বাড়ি ফেরে। নারীর দেহের প্রতি তার বাঁধ ভাঙা আকর্ষণ। মেয়ের বয়সী নারীদেরও ছাড় দেয় না। ভয় দেখিয়ে অথবা লোভ দেখিয়ে যেভাবে হোক প্রতিটি মুহূর্তে তার নিত্য নতুন নারীর সঙ্গ প্রয়োজন হয়। সহায় সম্পদ তুলার নামে থাকায় পুত্র তুমুরও কিছু বলতে পারে না। শুধু সয়ে যায় পিতার উচ্ছৃঙ্খল জীবনযাপন। তুলার স্বভাব চরিত্রের জন্য পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তখন মধ্যরাত। তুলা মদ খেয়ে বাড়ি ফিরছিল, আর
গুনগুনিয়ে হাসন রাজার বাউলা কে বানাইল রে গানটি গাইছিল। স্বপ্নের জগতে আছে সে, চারপাশ যেন রঙিন আর আনন্দের। তীব্র ক্ষোভ নিয়ে মদ্যশালায় ঢুকেছিল, বের হয়েছে হালকা হয়ে। মনে হচ্ছে পিঠে দুটো ডানা লাগিয়ে দিলে পাখির মতো উড়ে চলে যেতে পারবে রাতের কালো অন্তরিক্ষে। রাস্তা শূন্য, বাতাস হচ্ছে জোরালোভাবে। মাঝে মধ্যে পাখির ডানা ঝাপটানোর শব্দ ভাসছে। দূরে ডাহুকের ডাক, ঝিঝি পোকার ডাক এবং ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর মিলে এক ঐকতানের সৃষ্টি করেছে। হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক তুলার হাত মুখ চেপে ধরে। সঙ্গে সঙ্গে তুলা চৈতন্য হারায়। যখন চোখ খুলে নিজেকে বাধা অবস্থায় একটা গুদাম ঘরে আবিষ্কার করে। চিৎকার করতে গেলে মুখ দিয়ে শুধু উ শব্দ বের হয়। সে ভরকে যায়। ৫-৬টা বলিষ্ঠ দেহ তুলাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বিকেলের 4 জনও রয়েছে। তুলা চোখ দিয়ে কিছু ইঙ্গিত করছে, ছটফট করছে। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু করছেও না, বলছেও না। শত চেষ্টা করেও যখন লোকগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারল না, তখন হাল ছেড়ে দিল তুলা। গুদামঘরের এক কোণে হারিকেন জ্বলছে। জানালা দিয়ে রাতের মৃদু বাতাস প্রবেশ করছে ভেতরে। ধীরে ধীরে সেই আলো মলিন হয়ে গেল। রাতের নিবিড় অন্ধকার যখন ছেয়ে ফেলল সমস্ত বিশ্ব চরাচর, তখন একটা দীর্ঘদেহী মানব চাপাতি হাতে নিয়ে গুদাম ঘরে প্রবেশ করে। তার পরনে লুঙ্গি, শার্ট। লুঙ্গির নিচের অংশ ভাঁজ করে গুটিয়ে তুলে কোমরে বাঁধা। তুলা কিছু বুঝে ওঠার আগেই প্রবল ক্রোধ নিয়ে দীর্ঘ দেহটি তেড়ে আসলো। তুলার বুকের কাপড় খামচে ধরে বলল, শুয়োরের বাচ্চা। শেষ রাত। সাদিক নদীর পাড়ে এক বাঁশবাগানের নিচে বসে আছে। পিছনে শ্মশান। ওখানে আধপোড়া কাঠ, মৃতের বস্ত্র, চিতা, ধূম, মাচা, ভস্য, ভাঙা কলসি পড়ে আছে। নাম না জানা কিছু অজানা জীবের ডাক, নিশাচর পাখির হাড় হিম করা ডাক কানে আসছে। সাদিক মনের অজান্তেই ভয় পাচ্ছে। পুকুর পাড়ে গিয়েছিল, কিন্তু ওখানে মুজ্জা কলোনির কিছু ছেলে বসে ফুর্তি করছিল। তাই বাধ্য হয়ে এই শ্মশান ঘাট বেছে নিতে হয়েছে। সাদিক মনে মনে আমিরকে কঠিন গালি দিল। একটা কালো ছায়া হেঁটে আসছে। বাতাসের সঙ্গে তখন বজ্রপাত হচ্ছিল। সাদিক টর্চ জ্বালিয়ে সোজা হয়ে দাঁড়ায়। টর্চের আলো কালো ছায়াটির হাতে থাকা কাচের বয়ামে পড়ে। বয়ামে রক্তাক্ত সদ্য কাটা 10টি মনুষ্য আঙ্গুল, 2টি চোখ, জিহ্বার অর্ধেক। শ্মশানের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে কিঞ্চিত সময়ের জন্য সাদিক তালগোল পাকিয়ে ফেলল। আমিরকে যে গালি দিয়েছে সেটা যদি কোনোভাবে আমির জেনে যায়। পর মুহূর্তে নিজেকে বুঝালো, মনে মনে কি বললাম, আমির কি করে জানবি। আমির এসেই বয়ামটি সাদিকের হাতে দিয়ে বলল, পরে নেব। সাদিক বয়ামটি নিয়ে দ্রুত কাঁধের ব্যাগে ঢুকালো। আমির তাড়াহুড়ো করে বলল, ওদিকের কি অবস্থা। সাদিক খ্যাক করে গলা পরিষ্কার করে বলতে শুরু করল, কুতুবুদ্দিন গোপন সূত্রে জেনেছে আদালত তার বড় ছেলের ফাঁসির রায় দিবে। উনি চেষ্টা করছেন ফাঁসি আটকানোর। ছোট ছেলেকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তার বর্তমান অবস্থা নাজেহাল। বেশ কিছুদিন ধরে এসব চলছে। মইনুল সাহেব কুতুবুদ্দিনকে শর্ত দিয়েছেন, যদি কুতুবুদ্দিন নিজের পদ ছেড়ে দেয়, সেই পদে মইনুলের বড় ছেলেকে বসার সুযোগ করে দেয়, তবে সে কুতুবুদ্দিনের 2 ছেলেকে রক্ষা করবে। কি মনে হয়, রাজি হবে কুতুবুদ্দিন? আমার মনে হয় রাজি হবে। এমনিতেও তার পদ টিকবে না বেশি দিন। তার থেকে মইনুলের কথায় এখন অবসর নিলে 2 ছেলেকে বাঁচাতে পারবে। আমির আশার আলো দেখতে পায়। তাহলে অনেক দিন ধরেই কুতুবুদ্দিন ঝামেলায় আছে। চারপাশ থেকে বিপদ আঁকড়ে ধরেছে তাকে। এমতাবস্থায় আমিরকে হুমকি দেওয়ার মতো কাজ কিভাবে করল?
করলে করতেও পারে। ইয়াকিসাফির অর্ডারের মাধ্যমে যে টাকা পেত তাতে পরিস্থিতি হয়তো পরিবর্তন করতে পারত। যখন পেল না, রেগে গেল আমিরের ওপর। কিন্তু জাহাজ কেন চাইবে? কুতুবুদ্দিনের জাহাজের অভাব নেই। সে জাহাজ চাইতে যাবে কোন দুঃখে? নাকি ছোট ছেলেকে দেশ থেকে বের করার জন্য তার একটি জাহাজ প্রয়োজন, যে জাহাজ নিরাপদ? হঠাৎ আমিরের মাথায় একটা ব্যাপার আসলো। কুতুবুদ্দিনের কোনো লোককে আমার অফিস কিংবা বাড়ির আশেপাশে দেখা গেছে? না, সবাই রফিক মাওলার লোক। আমিরের চোখ দুটি জ্বলজ্বল করে ওঠে। এমন নয় তো কুতুবুদ্দিন এ বিষয়ে জানেই না? ভাবনাটা মাথায় আসতেই আমিরের মেরুদণ্ড সোজা হয়ে গেল। যদি সত্যি এরকম হয়, রফিক মাওলাকে থামানোর পরিকল্পনা তার জানা আছে। কাজটা তার জন্য সহজ হবে। সে সাদিককে নিয়ে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল। নিশ্চিত হতে হবে আগে তার ধারণা ঠিক কিনা। অফিসেও কিছু সমস্যা হচ্ছে, কাল একবার অফিসে যেতে হবে। আমির বলল, আলমগীর ভাই কাল যেন অফিসে থাকে। মুজ্জা কলোনির মাঠে আগামীকাল থেকে মেলা বসবে। গানের আসর হবে প্রতিদিন। তারই কাজ চলেছে সারা রাত জুড়ে। গানের আসরের জন্য কয়েক পাড়া থেকে চাঁদা তোলা হয়েছে। আমির মাঠের কাছাকাছি এসে বিপাকে পড়ে যায়। সবার সামনে দিয়ে যাওয়া যাবে না। আকাশের অবস্থা বিকেল থেকে মেঘলা। সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তারপর থেকে শুধু বাতাস হচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। রাতও প্রায় শেষ, তবুও এই লোকগুলো কাজ করে যাচ্ছে। ও এদিক ওদিক খুঁজে একটা আগাছা ভর্তি পরিত্যক্ত পথ আবিষ্কার করে। ওই পথ দিয়েই শুকতারাতে পৌঁছায়। পদ্মজাকে দুর্বলতার ঔষধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। এই কাজ করার পর থেকে অশান্তি হচ্ছে বুকে, কিন্তু সে নিরুপায় ছিল। সিঁড়ির কাছাকাছি আসতেই পায়ের শব্দ শুনতে পায়। পদ্মজা কি জেগে আছে? আমির টর্চ জ্বালাতে গিয়ে দেখে টর্চে রক্ত। গুদামঘরে রক্তের ওপর টর্চ রেখেছিল। শার্ট পরিবর্তন করে অন্য শার্ট পরেছিল, কিন্তু টর্চে যে রক্ত লেগেছিল ব্যাপারটা খেয়ালই করেনি। সে শার্টের বুকে খেয়াল করে দেখে সেখানেও রক্ত লেগে আছে। পায়ের শব্দ আরও নিকটে চলে এসেছে। আমির দ্রুত শার্ট খুলে ফেলতে নেয়, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে এখন ঠান্ডা পরিবেশ। পদ্মজাকে গরম লাগার অজুহাত দেয়া যাবে না। তবে মাঝে মধ্যেই ও রাতে বাড়ি জুড়ে হাঁটে, সেটা বললে পদ্মজা বিশ্বাস করবে। কিন্তু এই রক্তের দাগ, পায়ের শব্দ একদম নিকটে। আমিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দ্রুত টর্চ ফেলে পাশে রাখা টিনে হাত চেপে ধরে ও তারপর সেই হাত বুকের সাথে চেপে ধরে সিঁড়িতে বসে পড়ে উল্টো হয়। ঠিক তখনই পদ্মজা নামলো হাতে হারিকেন নিয়ে। আমিরকে বিছানায় না পেয়ে নিচে নেমে এসেছে। মাথাটা ঝিমঝিম করছে। হুট করে এত ঘুম পেল? শরীরটা সত্যি খুব দুর্বল। আমিরকে ওভাবে বসে থাকতে দেখে পদ্মজা অবাক হলো। ডাকল, শুনছেন? আমির চট করে তাকালো, যেন মাত্রই পদ্মজার উপস্থিতি অনুভব করেছে। বলল, ঘুম ভেঙে গেছে? পদ্মজা নেমে আসলো। এখনো ঘুম পাচ্ছে। ওর চোখ দুটি নিভে আসছে। আমির ডান হাতে পদ্মজাকে টেনে পাশে বসায়। হারিকেনের আলোয় আমিরের বাম হাতের রক্তাক্ত বুড়ো আঙ্গুল দেখে পদ্মজা আঁতকে ওঠে। রক্তে শার্টের উপরিভাগ পুরোটা ভিজে আছে। কেউ যেন পদ্মজার কলিজা চিপ দিয়ে ধরে। সে আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, কিভাবে হলো? টিনগুলো পড়েছিল, ঠিক করতে গিয়ে অসাবধানে। পদ্মজার চোখে অশ্রু দেখে আমিরের কথা থেমে যায়। রোদ উঠলেও যাতে পদ্মজা ছাদে বসে আকাশ দেখতে পারে
সেজন্য গতকাল টিনগুলো আনা হয়েছিল ছাদের এক কোণে ছাউনি দিতে। হাতে যন্ত্রণা হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে ধারালো টিনে গভীর ক্ষত তৈরি হয়েছে। গলগল করে রক্ত বের হচ্ছে। তাৎক্ষণিক যুক্তিগত কি করবে ভেবে না পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিল আমির। প্রাথমিক চিকিৎসা করেও যখন রক্তপাত বন্ধ হলো না, ফজরের আজানের সঙ্গে সঙ্গে ভুবন বেরিয়ে পড়ে ডাক্তার আনার জন্য। আমিরের আঙুল থেকে যত না রক্ত পড়ছে, তার থেকে বেশি জল পড়ছে পদ্মজার চোখ থেকে। হাতের পীড়ায় মাথা ধরে যায় আমিরের। নতুন টিন হওয়াতে বেশি কেটে গেছে। আলো ফোটার সঙ্গে সঙ্গে শুকতারাতে ডাক্তার পৌঁছালো। তিনি ইমানদার পুরুষ। তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সবেমাত্র কোরআন শরীফ নিয়ে বসেছিলেন, তখনই ভুবন যায় সেখানে। রোগীর বিপদের কথা শুনে দৌড়ে চলে আসলেন। এসে দেখলেন আমিরের বুড়ো আঙুল সহ হাতের তালু কালচে হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ডাক্তার চলে যাবার পর খাবার গরম করে আমিরকে খাইয়ে দিয়েছিল পদ্মজা। তারপর চুলে বিলি কেটে দেয়। আমির ঘুমানোর পর পদ্মজার দুই চোখও লেগে আসে। তখন ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে তাকালেই মনে হলো সন্ধ্যার অনুভূতি হয়। চারিদিক ঘন কালো মেঘ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল তার ঠিক বোঝা যাচ্ছিল না। পদ্মজা জানালা দিয়ে মুখ বাড়িয়ে মনোহর মুখখানা খানিকটা ভিজিয়ে নিল। যখন গ্রামে থাকত তখন এরকম বৃষ্টির দিনে বাড়ির পিছনের জানালা দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকত। চোখের সামনে নদীর জলে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য মন উদাসীন করে দিত। বাতাসের তোড়ে ঘাটে থাকা নৌকা দুলত। এতগুলো বছর হলো শহরে আসার, এখনো গ্রামের জন্য মনটা আনচান করে। পদ্মজা আমিরের আহত হাতের ব্যান্ডেজে আলতো করে চুমু খায়। টেবিলে বসে পেন্সিল আর সাদা পৃষ্ঠা নিয়ে দীর্ঘক্ষণ সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে একটা ছবি আঁকে। আমির হালকা নড়তেই সে টেবিল ছেড়ে বিছানায় চলে আসলো। আমির চোখ খুললে পদ্মজা উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল, আঙ্গুলে ব্যথা করছে? আমির হাত বাড়ায়। পদ্মজা ওর পাশে গিয়ে বসল। কিছু খাবেন? কি রান্না করব বলুন? বাজার থেকে কিছু আনাবো? এখানে মাথা রাখো। নিজের ডান বাহু এগিয়ে মৃদু গলায় বলল। পদ্মজা তার বাহুতে মাথা রাখল। আমির বাম হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইলে সে আটকালো। আমি জড়িয়ে ধরছি বলেই সে আমিরের গায়ের উপর হাত রাখল। আমির আহত হাতের তর্জনী দ্বারা পদ্মজার কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল, আমার সব কিছু মিথ্যে হলেও তুমি মিথ্যে নয়। কেউ কি বলেছে আমি মিথ্যে? ওর ঠোঁটে চুমু খেলো আমির। তুমি ভীষণ সুন্দর। চলো আরেকবার বিয়ে করি। পদ্মজা মজা করে বলল, চলুন। সামনে তো তোমার জন্মদিন, সেদিন বিয়ে করা যায়, কি বলো? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করল কবে ওর জন্মদিন। আমির বলে দিল, 1 সপ্তাহ পর। এত দ্রুত? সেদিন না গেল? সময় কত দ্রুত চলে যায়। সময় যাচ্ছে ঠিকই, কিন্তু তোমার বয়স বাড়ছে না। লাল বেনারসি পরবে? আমি শেরওয়ানি পরব নাকি? থামুন, আপনি সত্যি বলছেন নাকি? বিয়ে করতে হবে না। ওই দিন সারাদিন আমার সঙ্গে থাকলেই হবে। গতবার তো থাকেননি। অভিমানী কণ্ঠে বলল পদ্মজা। ও কথা বলো না, অনুতাপ হয়। কাজের এত চাপ পড়েছিল, কিন্তু এইবার আমি তোমার সঙ্গেই থাকব। কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। কি জানি কেন আমিরের কাছে এলেই ওর পুরো পৃথিবী স্বর্গ মনে হয়। বাবা মায়ের দাম্পত্য কলহ দেখে বড় হওয়াতে কখনো ভাবিনি স্বামী স্ত্রীর মধ্যে
এত প্রেম, ভালোবাসা, মায়া থাকতে পারে। ওর বন্ধুরা কেউই দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখী নয়। প্রত্যেকে কিছু ত্যাগ করছে, নয়তো মানিয়ে নিচ্ছে। কিন্তু আমির অন্য রকম, সারাক্ষণ ভালোবাসে, যত্ন করে। ও আমিরের গাল আলতো করে ছুঁয়ে প্রশ্ন করল, কোন পুণ্যের ফল আপনি? পদ্মজার অন্তঃস্থলের আবেগ দারুণভাবে ছুঁয়ে যায় আমিরকে। সে কিছু বলল না। পদ্মজা ওর বুকে মুখ গুজে বলল, জানেন, মাঝে মধ্যে আপনাকে হারানোর ভয়ে বুকের ভেতরটা বড় কাঁপে, নিজেকে এলোমেলো লাগে। বলতে বলতে পদ্মজার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। মানুষটাকে সে কখনো হারাতে পারবে না। এবারও আমির কিছু বলল না। চিত হয়ে ডান হাতে পদ্মজাকে বুকের ওপর টেনে শক্ত করে ধরে রাখল। পদ্মজা পরিষ্কার শুনতে পেল আমিরের হৃদস্পন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি গল্প পড়ে শোনানোর চেষ্টা করি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে যেন ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।